আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা ওয়ান টিভি প্রাইম নিউজ। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে ফোন আলাপ নেতানিয়াহুর। গাজায় ইসরায়েলি বর্বরতার 2 বছর, ফিলিস্তিনে নিহতের সংখ্যা ছাড়ালো 67,000-এ। ভারতকে যুদ্ধবিমান আর পাকিস্তানকে ইঞ্জিন দিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে নামছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতীক পছন্দের শেষ দিন আজ, তবুও শাপলা নিয়ে নিজেদের অবস্থানে অনড় দুই পক্ষ। সোলজার শুরু করলেন শাকিব খান, যুক্ত হচ্ছেন তানজিম তিশা। ভারত পাকিস্তান ম্যাচ বন্ধের আহ্বান ইংলিশ সাবেক ক্যাপ্টেনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার ফোনালাপে দুই নেতা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন এক বিবৃতি দিয়ে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। গাজার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বিষয়েও পুতিন ও নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি নিয়েও টেলিফোনে কথা বলেছেন। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে আশা প্রকাশ করেছিলেন যে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই হিসেবে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতার 2 বছর পূর্ণ হলো আজ। চলমান এই হামলার মধ্যে নিহতের সংখ্যা 67,000-এ ছাড়িয়ে গেছে। শুধু বিমান কিংবা স্থল হামলা নয়, সেদিন থেকেই উপত্যকাটিতে অবরোধ করেছে দখলদার বাহিনী, যার ফলে ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল। হামাস নির্মূলের নামে 2 বছর ধরে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকা। চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ওয়াকিল বলেন, 2 বছর ধরে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে ইসরায়েল। যদিও তারা সেখানে কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে অনেক ক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতাও কমেছে। অন্যদিকে কয়েক দশকের তুলনায় এবার আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল আবিব। গত 16 সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বলা হয়, ইসরায়েল গাজায় জাতিগত নিধন, জেনোসাইড চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক সানাম ওয়াকিল বলেন, গাজায় গণহত্যার চূড়ান্ত রূপ প্রকাশ করেছে ইসরায়েল। বেসামরিক ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে আইডিএফ। সেখানে এমন পরিকল্পিত জীবনধারা চাপিয়ে দেওয়া হয়েছে যা তাদের অস্তিত্ব হুমকির মুখে ফেলেছে। ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। আইডিএফের ক্রমাগত হামলায় গাজায় এ পর্যন্ত 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত প্রায় 1,70,000। ফিলিস্তিনকে সমর্থন করায় ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং কাতারেও হামলা চালিয়েছে ইসরায়েল। পাক ভারত 2 প্রতিবেশীর মধ্যে যুদ্ধাস্ত্র বিক্রি করতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এখন শ্যাম রাখি নাকুল রাখি অবস্থা। ভারতের কাছে যুদ্ধবিমান আগেই বিক্রি করেছে রাশিয়া। এখন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে যাচ্ছে দিল্লি। এই অবস্থায় প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যাতে সম্পর্কের টানাপোড়েনের তৈরি না হয়, এজন্য দেশটিকে যুদ্ধবিমানের ইঞ্জিন দেবেন পুতিন। প্রিমাক্স ইনস্টিটিউটের কর্মকর্তা পিয়েত্রো টপিচকানভ জানান, পাকিস্তানের কাছে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন বলেই শোনা যাচ্ছে। চীনের তৈরি যুদ্ধবিমান JF-17 ব্যবহার করে পাকিস্তান। সেই যুদ্ধবিমানে ব্যবহৃত RD-93 ইঞ্জিন নির্মাণ করে রাশিয়া। পাকিস্তান বিমান বাহিনী মস্কোর সঙ্গে সেই ইঞ্জিন কিনতে সমঝোতা চূড়ান্ত করেছে।
এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দুই দেশ আরও ঘনিষ্ঠ হয়েছে। সেখানে পাকিস্তানকে কিভাবে সামরিক সহযোগিতা দিতে মস্কো রাজি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। পিয়েত্রোর দাবি, পুতিনের সরকার যদি শেষ পর্যন্ত পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করে তবে ভারতের দুটি লাভ হবে। তার কথায়, প্রথমত এর ফলে প্রমাণিত হবে যে চীন এবং পাকিস্তান এখনও রাশিয়ান ইঞ্জিনের উপর নির্ভরশীল। তারা RD-93 এর উপর উপযুক্ত বিকল্প নির্মাণে সক্ষম হয়নি। দ্বিতীয়ত, নতুন বিমানটি ভারতের কাছে পরিচিত এবং অনুমানযোগ্য হবে। প্রসঙ্গত, রুশ সহযোগিতায় ভারতীয় বিমান বাহিনীর জন্য নির্মিত MiG-29 যুদ্ধবিমানও একই গোত্রের ইঞ্জিন ব্যবহার করে। আগামী ডিসেম্বরে ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতে ভারতে আসতে পারেন পুতিন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামছেন খালেদা জিয়া। শারীরিকভাবে বর্তমানে অনেকটা সুস্থ বিএনপির এই চেয়ারপারসন অংশ নেবেন ভোটযুদ্ধেও। নির্বাচন করবেন ফেনী 1 সহ 3 আসন থেকে। এমনকি দেশ জুড়ে দলীয় প্রচারেও সক্রিয় থাকবেন খালেদা জিয়া। দলীয় একাধিক সূত্রে মিলছে এমন তথ্য। বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী প্রচারণার জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে, যে গাড়িতে থাকবে অ্যাম্বুলেন্স সুবিধাও। ওই গাড়ির সঙ্গে থাকবে মেডিকেল টিমেরও একটি গাড়ি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারও বিষয়টি স্পষ্ট হয়েছে। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন, ম্যাডাম নির্বাচনে অংশ নেবেন এটি মোটামুটি নিশ্চিত। যদি ওনার স্বাস্থ্যগত কোনো জটিলতা না হয়, এটি ওনার ইচ্ছা। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, যেই নির্বাচনের জন্য খালেদা জিয়া কারাভোগ করেন, সীমাহীন জুলুমের শিকার হন, সেই নির্বাচনে তিনি অংশ নেবেন। দেশের মঙ্গল ও জনগণের চাহিদার কথা বিবেচনা করেই খালেদা জিয়া সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেবেন। সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পর থেকে খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। 1991 সাল থেকে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে একটি ছাড়া বাকি সব নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ব্যতিক্রম ছিল 2018 সালের নির্বাচন। কারাগারে থাকায় 2018 সালে খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো তিনি নির্বাচনে অযোগ্য হন। এবারও তার দল চাচ্ছে খালেদা জিয়া নির্বাচনে লড়াই করুক। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীকই দাবি করে আসছে। তবে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের তালিকার মধ্যে শাপলা না থাকায় শুরু থেকে শাপলা না দেওয়ার কথা জানিয়ে আসছে ইসি। শাপলা প্রতীক নিয়ে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে রয়েছে ইসি ও এনসিপি। শাপলা প্রতীক বাদে ইসির বরাদ্দকৃত 50টি প্রতীক থেকে পছন্দ করতে এনসিপিকে অপশন দেয় ইসি। তবে শাপলা প্রতীকেই অনড় থাকে এনসিপি। আজ আবারও শাপলা প্রতীক চেয়ে আবেদন নিয়ে ইসিতে যাবে এনসিপির একটি প্রতিনিধি দল। তবে এনসিপিকে দেওয়া চিঠিতে কমিশনের স্ট্যান্ড থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গত 30 সেপ্টেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আখতার আহমেদ বলেন, 143টি দল আবেদন করেছিল। এর মধ্যে 22টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে 2টি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনসিপিকে প্রতীক কী নেবে তা জানিয়ে চিঠি দেব। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। এদিকে নির্বাচন কমিশনের তালিকায় থাকা 50টি প্রতীক থেকে কোনটি গ্রহণ করতে হবে জাতীয় নাগরিক পার্টিকে 7 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রস্তাবিত 50টি প্রতীক থেকে কোনটি গ্রহণ না করে শাপলা প্রতীককে অনড় অবস্থান জানিয়েছে এনসিপি। ফলে শাপলা প্রতীক চেয়ে আবারও আবেদন করবে দলটি। আজ মঙ্গলবার এনসিপির পক্ষ থেকে পুনরায় শাপলা প্রতীক চেয়ে চিঠি দেওয়া হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, মঙ্গলবার আমাদের দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ভাইয়ের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আবেদন নিয়ে যাবেন। নতুনভাবে আবেদন করলেও আমাদের অবস্থান একই থাকবে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন ছবি সোলজারের শুটিং শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। রোববার বিকেল থেকে ছবির প্রথম ধাপে চিত্রায়ন শুরু হয়। যদিও শুটিং শুরু হলেও এতে এখনো যোগ দেননি শাকিব খান।
সংশ্লিষ্ট একাধিক শিল্পী ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে মূলত পার্শ্ব চরিত্র ও পরিবেশ নির্ভর কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে। দ্বিতীয় লট থেকে সাকিব খান সহ প্রধান চরিত্রে থাকা শিল্পীরা অংশ নেবেন শুটিংয়ে। ছবিটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি শুটিংয়ে অংশ নেবেন আগামী 15 অক্টোবর থেকে। সোলজার পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমাটি নিয়ে তিনি বলেন, আমরা একটি দেশপ্রেম নির্ভর গল্প বলার চেষ্টা করছি। এর মধ্যে থাকবে আধুনিক সমাজের বাস্তবতা, মানুষের চিন্তাভাবনা এবং আবেগ। তিনি আরো বলেন, গত কয়েক বছরে সাকিব ভাইকে দর্শক যেভাবে দেখে এসেছেন, এবার আমরা তাকে পুরোপুরি নতুনভাবে উপস্থাপন করতে চাই। সোলজারে তিনি হবেন সেই সাধারণ মানুষের প্রতিনিধি যাদের স্বপ্ন, যন্ত্রণা আর সংগ্রামের গল্প উঠে আসবে। ছবির আরও অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, গুণী নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। উল্লেখ্য, সাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল তাণ্ডব, যা কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। তবে সোলজারে তাকে একেবারে নতুনভাবে পাওয়া যাবে বলে নির্মাতারা আশাবাদ ব্যক্ত করেছেন। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ফুটবলে মহারথীর ম্যাচ যেমন ব্রাজিল আর্জেন্টিনা, তেমনি ক্রিকেটে আছে ভারত পাকিস্তানের ম্যাচ, যে ম্যাচকে ঘিরে সর্বদাই তুঙ্গে থাকেন এই দুই দেশের সমর্থকরা। তবে এবার ক্রিকেটের এই মহারণ ম্যাচ বন্ধের আহ্বান জানিয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটন। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপের পর এক কলামে তিনি লেখেন, এখন ক্রিকেটার কূটনীতির মাধ্যম নয়, বরং হয়ে উঠেছে প্রচারণার হাতিয়ার। দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত নিজের কলামে অ্যাথারটন লিখেন, আইসিসির উচিত ভবিষ্যতে টুর্নামেন্টগুলোতে ভারত পাকিস্তান ম্যাচ সূচিতে না রাখা। দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে এসব ম্যাচ আয়োজন যুক্তিসঙ্গত নয়। গত 28 সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল বিতর্ক, করমর্দন না করা, ট্রফি বিতরণ নিয়ে বিরোধ, এমন নানান ঘটনায় আলোচনায় ছিল ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা। অ্যাথারটন মনে করেন, এই ম্যাচগুলো অর্থনৈতিকভাবে আকর্ষণীয় হলেও ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ভারত পাকিস্তান ম্যাচ খুব বিরল হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। এ কারণে আইসিসি টুর্নামেন্টগুলোর সম্প্রচার অধিকার এত দামি, যার মধ্যে সর্বশেষ 2023-2027 চক্রে প্রায় $3 বিলিয়ন চুক্তি হয়েছে। 2013 সালের পর থেকে দুই দেশ কেবলমাত্র বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপের মতো বহুপাক্ষিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হচ্ছে। শেষবার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল সেই 2013 সালে। অ্যাথারটন লিখেছেন, যদি ক্রিকেট একসময় কূটনীতির বাহন হয়ে থাকে, এখন তা পরিণত হয়েছে রাজনৈতিক প্রচারণার প্রতীকে। শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য ম্যাচ আয়োজন কোনোভাবে গ্রহণযোগ্য নয়, বরং এসব ম্যাচ এখন অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, যা আরও অনুচিত। তিনি আরও বলেন, পরবর্তী সম্প্রচার চুক্তির আগে আইসিসির উচিত সূচি ড্র প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করা। যদি ভারত পাকিস্তান প্রতিবার মুখোমুখি নাও হয়, তাতেও কোনো সমস্যা নেই। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।